হ্যালো ফ্রেন্ডস, বাইনি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ইএমআরএস বা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে টিচার রিক্রুটমেন্টের জন্য কি এলিজিবল ক্রাইটেরিয়া। তো আজকে আমরা আলোচনা করব পিজিটি লেভেলে প্রধানত বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস। দেখো, এক্ষেত্রে আমি কম্পেয়ার করার চেষ্টা করব এসএসসির সঙ্গে পিজিটির যে সিলেবাস আছে, ইএমআরএস টিচার রিক্রুটমেন্টে পিজিটির যে সিলেবাস আছে, তো তার একটা কম্পেয়ার করবে এবং তার ফলে তোমরা বুঝতে পারবে যে এতদিন ধরে তোমরা যারা এসএসসি এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিয়েছো তাদের মনে হতে পারে যে তোমাদের প্রিপারেশান বেকার হয়ে গেছে, মানে আর কোনো কাজে লাগবে না। কিন্তু আমি প্রথম থেকেই যেটা বলি যে কোনো পড়াই কখনো বিফলে যায় না। সুতরাং এই ইএমআরএস টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশান মোস্ট প্রবলি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে 7 মান্থের মধ্যে কিন্তু পরীক্ষা নিয়ে নেওয়া হয়, খুব দ্রুত রিক্রুট করা হয় এবং এক্ষেত্রে যে টিচারদের যে জব সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব এবং সেই কারণের জন্য অ্যাট্রাকটিভ স্যালারিও কিন্তু এক্ষেত্রে আছে। কিন্তু যেহেতু অ্যাট্রাকটিভ জব, তো সেই কারণের জন্য প্রিপারেশান খুব ভালোভাবে নিতে হবে এবং পরীক্ষা কিন্তু ডিফিকাল্ট হবে। কিন্তু এসএসসি সিলেবাসের সঙ্গে তোমরা যদি বায়োলজিক্যাল সায়েন্সের যদি সিলেবাস কম্পেয়ার করো তাহলে দেখবে যে যারা এতদিন ধরে প্রিপারেশান নিয়েছো তো তারা কিন্তু অনেকটাই এক্ষেত্রে এগিয়ে থাকবে। আমি সেটাই তোমাদেরকে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলি যে প্রধানত দুটো ক্যাটাগরির টিচার রিক্রুট করা হয় এবং প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে টিজিটি, মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এক্ষেত্রে ক্লাস 5 থেকে 8-এর স্টুডেন্টসদেরকে তারা পড়াতে পারবে এবং আরও একটা ক্যাটাগরি হলো পিজিটি, মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, যে এই সমস্ত টিচাররা প্রধানত 9 থেকে 12-এর স্টুডেন্টসদেরকে পড়াতে পারবে। এবং একলব্য মডেল রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো সেগুলো কিন্তু নর্মাল আমরা যে স্কুলগুলো দেখি এরকম নয়। অ্যাকচুয়ালি এটা রেসিডেন্সিয়াল স্কুল, মানে টিচার এবং স্টুডেন্টস দুজনদেরকেই কিন্তু হস্টেলের মধ্যে থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই স্কুল টোটালি কিন্তু এসটিদের জন্য স্কুল, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টস পিছিয়ে পড়া শিডিউল ট্রাইব, তো তাদের জন্য প্রধানত এই স্কুল এবং তাদেরকে কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্যই প্রধানত ইএমআরএস এস্টাবলিশ করা হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিছু ইএমআরএস স্কুল আছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য স্টেটেও ইএমআরএস স্কুল আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু ইএমআরএসের এক্সামিনেশনের সিট পড়ে, অর্থাৎ যে এক্সামিনেশন সেন্টার সেটা আমাদের কলকাতাতেও কিন্তু হয়। তো যাই হোক, এক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে এই সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং টিজিটি লেভেলে কিন্তু অবশ্যই সিটেট পাস করতে হবে, কিন্তু পিজিটিতে কিন্তু সিটেট পাস করতে হবে না। অর্থাৎ পিজিটির টিচারের জন্য যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা মাস্টার্স ডিগ্রি থাকলেই হবে এবং তার সঙ্গে সঙ্গে বিএড থাকলেই হবে। কিন্তু টিজিটির জন্য 3টে ক্রাইটেরিয়া। প্রথম কথা যে গ্র্যাজুয়েট হতে হবে এবং সেকেন্ড যেটা বিএড থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সিটেটের সার্টিফিকেট থাকতে হবে। তাহলে আমার যেটা অ্যাজাম্পশানস, তোমরা ম্যাক্সিমাম কিন্তু পিজিটি লেভেলেই পরীক্ষা দেবে, কারণ ম্যাক্সিমামে তোমাদের মাস্টার্স ডিগ্রি করা আছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বিএড করা আছে। তো এক্ষেত্রে একটু সিলেবাস দেখে নাও। সেটা দেখো, তো বায়োলজিক্যাল সায়েন্সের প্রধানত সিলেবাস দেখাবো। সুতরাং সিলেবাস অফ দ্য পিজিটি, মানে পিজিটি লেভেলের সিলেবাস। তো পিজিটি লেভেলে বিভিন্ন মার্কস এর যে ডিস্ট্রিবিউশন আছে, তো সেটা আমি অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এক্ষেত্রে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের কিন্তু পরীক্ষা দিতে হবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের যে সিলেবাস আছে, জেনারেল নলেজ অ্যান্ড দ্য কারেন্ট অ্যাফেয়ার্স উইথ এ স্পেশাল এমফাসিস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। তাহলে এডুকেশনাল ফিল্ডে প্রধানত জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জেনারেল অ্যাওয়ারনেসে আছে। যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তো সেই কারণের জন্য এক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশন আমি আলোচনা করছি না। এবং এক্ষেত্রে দেখো রিজনিং এবিলিটি, তো বিভিন্ন রিজনিং টেস্ট অফ রিজনিং আছে, যেমন পাজলস, সিটিং অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি ডিফারেন্ট টেস্ট অফ রিজনিং আছে, তো এটা একটা পেপার হবে। তারপরে নলেজ অফ আইসিটি, মানে কম্পিউটারের যে নলেজ আছে এর একটা টেস্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখো টিচিং অ্যাপটিটিউড। সুতরাং এক্ষেত্রে যেটা আছে তো সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। তাহলে দেখো এই জায়গাতে আছে টিচিং অ্যাপটিটিউড এবং তার সঙ্গে সঙ্গে দেখো এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড অন পেডাগজি অ্যান্ড দ্য কেস স্টাডি বেসড, মানে ডিফারেন্ট সিলেবাস আছে। ন্যাশনাল এডুকেশনাল পলিসি এবং জেনারেল ইংলিশ আছে এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল হিন্দি আছে। এই যে লাস্টের যে দুটো সাবজেক্ট আছে, অর্থাৎ জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম মার্কস কিন্তু অ্যাড হবে না, জাস্ট এটাতে কিন্তু পাস করে থাকলেই হবে। তাহলে এই সমস্ত পেপার কিন্তু সমস্ত স্টুডেন্টসদেরকেই কিন্তু দিতে হচ্ছে, মানে যে পেপারগুলো তোমাদেরকে দেখালাম এগুলো কিন্তু সব স্টুডেন্টসদেরকেই তোমাদের দিতে হবে। তো এবার আমরা পরপর সিলেবাসে চলে যাই, মানে বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাসে আমি আসবো। দেখো সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস, তো সাবজেক্টে কিন্তু 70 মার্কস আছে, মাথায় রাখবে সাবজেক্টে কিন্তু 70 মার্কস আছে। তাহলে প্রথমেই যেটা আছে তো সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের সিলেবাস। তো ম্যাথামেটিক্সের সিলেবাস তো আমি আলোচনা করব না, আমি জাস্ট আলোচনা করব বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস। এক্ষেত্রে আমি একটু সিলেবাস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ম্যাথামেটিক্সের সিলেবাস, বিভিন্ন বিষয় আছে ম্যাথামেটিক্সের সিলেবাসে।
তো তারপরে আমরা চলে আসি এক্ষেত্রে ম্যাথামেটিক্সের সিলেবাস অনেকটাই। আচ্ছা, তো ম্যাথামেটিক্সের সিলেবাস আছে ভেক্টরস ইত্যাদি, 3D জিওমেট্রি, আরও সব কী সব আছে, প্রবাবিলিটি, এই সমস্ত বিষয় আছে। হ্যাঁ, তো ম্যাথামেটিক্স যারা পারে আমার তো খুবই ভালো লাগে। আমি ভাবি যে এত মানে ডিফিকাল্ট সাবজেক্ট। তো এরপরে যেটা আছে তো সেটা হচ্ছে পিজিটি। তো পিজিটি ফিজিক্স, মানে ফিজিক্সের সিলেবাস আছে দেখো। সুতরাং ফিজিক্সের সিলেবাস, এক্ষেত্রে আমরা দেখছি যে ফিজিক্সের সিলেবাস বিভিন্ন বিষয় আছে। অর্থাৎ এই পিডিএফে কিন্তু যে সমস্ত সাবজেক্টগুলো আছে তো সমস্ত সাবজেক্টের সিলেবাস এক্ষেত্রে মেনশান করা আছে। তো এটাই হচ্ছে ফিজিক্সের সিলেবাস। কিন্তু আমরা আলোচনা করব এক্ষেত্রে আমরা বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করব মেনলি। আমি জাস্ট একটু দেখানোর জন্য তোমাদেরকে বলছি যে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এক্ষেত্রে সিলেবাস আছে। ওকে, তো তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিজিটি কেমিস্ট্রি। দেখো এটা কেমিস্ট্রির সিলেবাস। সো কেমিস্ট্রির সিলেবাস অনেক কিছু বিষয় আছে, তো মোস্ট প্রবলি কেমিস্ট্রির পরেই আছে বায়োলজি। একটু দেখি, তো কেমিস্ট্রি, আচ্ছা কেমিস্ট্রির পরেই জেনারেলি বায়োলজি থাকে। তো বায়োলজির একটু সিলেবাস দেখে নাও, তাদের কোন কোন বিষয়গুলো পড়া হয়ে গেছে। দেখো প্রথমেই হচ্ছে যে পোর্শন আছে তো সেটা হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড। তো লিভিং ওয়ার্ল্ডে যে সমস্ত টপিক্স আছে আমি পড়ে আর সময় নষ্ট করছি না, প্রত্যেকটা টপিক্স কিন্তু এসএসসি সিলেবাসে আছে। লিভিং ওয়ার্ল্ডে প্রত্যেকটা টপিক্স কিন্তু এসএসসি সিলেবাসে আছে। তারপরে দেখো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে 5 কিংডম ক্লাসিফিকেশন, স্যালিয়েন্ট ফিচার্স ইত্যাদি এই সমস্ত বিষয় আছে। তবে তোমাদের এক্সট্রা যেটা পড়ে নিতে হবে সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ দ্য মোনেরা, মানে প্রোক্যারিওটসের যে ক্লাসিফিকেশন আছে এটা কিন্তু তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। তারপরে দেখো প্ল্যান্ট কিংডম আছে। তো প্ল্যান্ট কিংডমের সমস্ত অংশই কিন্তু এসএসসি সিলেবাসে আছে। অর্থাৎ অ্যালগি, ফানজি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম, তাদের যে ক্লাসিফিকেশন আছে, প্ল্যান্ট গ্রুপস আছে, এটা কিন্তু এসএসসি সিলেবাসে আছে। তারপরে যে অংশ আছে দেখো এনিম্যাল কিংডম। কিন্তু এনিম্যাল কিংডমে একটু তোমাদের সুবিধা আছে। কীরকম? এক্ষেত্রে যেটা বলছে যে স্যালিয়েন্ট ফিচার্স অ্যান্ড ক্লাসিফিকেশন অফ এনিম্যালস, ঠিক আছে, বিভিন্ন এনিম্যালসের ক্লাসিফিকেশন এবং নন কডেড আপ টু ফাইলা লেভেল। দেখো নন কডেডকে তাহলে ফাইলাম লেভেল পর্যন্ত পড়তে হচ্ছে, এসএসসিতে সাব ক্লাস পর্যন্ত পড়তে হচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে ফাইলাম লেভেল পর্যন্ত পড়তে হচ্ছে। এবং কডেড আপ টু ক্লাস লেভেল। দেখো এসএসসি সিলেবাসে আছে সাব ক্লাস লেভেল, কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে ক্লাস লেভেল পর্যন্ত পড়তে হচ্ছে। স্যালিয়েন্ট ফিচার্স অ্যান্ড এ ফিউ এক্সাম্পলস অফ ইচ ক্যাটাগরি। ওকে, তারপরে দেখো মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট আছে। তো মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে হচ্ছে রুট, স্টেম, লিফ ইত্যাদি স্ট্রাকচার, সিড, এইসব স্ট্রাকচার, এগুলো সব কিন্তু এসএসসি সিলেবাসে আছে, তোমাদের পড়া আছে। এবং ফ্যামিলি যেটা আছে তো সেটা হচ্ছে সোলানাসি। তো সোলানাসি ফ্যামিলির ক্যারেক্টার তোমাদের পড়ে নিতে হবে। তো অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেটা আছে, দেখো এক্ষেত্রে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে টিস্যু সিস্টেম, মেরিস্টেমেটিক টিস্যু ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো, পার্মানেন্ট টিস্যু, জাইলেম, ফ্লোয়েম এবং স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য এনিম্যালস, এই পোর্শন কিন্তু তোমাদেরকে পড়তে হবে। কি কি আছে দেখো, মরফোলজি, অ্যানাটমি, ফাংশনস অফ ডিফারেন্ট সিস্টেমস মানে ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম অ্যান্ড দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ ফ্রগ। সিম্পলি এটা কিন্তু এনসিইআরটি সিলেবাস। সেটা যেহেতু এনসিইআরটি যেহেতু বা সিবিএসসি যেহেতু এই এক্সামিনেশন কন্ডাক্ট করে, তাহলে এনসিইআরটি সিলেবাসের সঙ্গে বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস কিন্তু মিল আছে। তো এক্ষেত্রে ফ্রগটা কিন্তু তোমাদেরকে এক্সট্রা পড়তে হচ্ছে। এতগুলো যে টপিক্স বললাম তার মধ্যে এক্সট্রা পড়তে হচ্ছে ফ্রগ। তারপরে দেখো সেল, দ্য ইউনিট অফ লাইফ, সমস্ত অংশ তোমাদের পড়া আছে। তারপরে দেখো বায়োমলিকুলস। তো বায়োমলিকুলসে যেটা আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এই সব কিছু পড়া আছে, এনজাইম সবই পড়া আছে। সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন সব কিছু পড়া আছে। এবং ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট। তো ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টসও কিন্তু তোমাদের পড়া আছে। যা কিছু আছে ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট আমি একটু পড়ার চেষ্টা করছি, জাস্ট একটা পড়ার চেষ্টা করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো ফটোসিনথেসিস এজ এ মিনস অফ অটোট্রফিক নিউট্রিশন এবং সাইট অফ ফটোসিনথেসিস একদম ক্লাস 11-এর যে সিলেবাস আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তো সেই সিলেবাস। দেখো পিগমেন্টস ইনভলভড ইন দ্য ফটোসিনথেসিস, এলিমেন্টারি আইডিয়া, ডিফারেন্ট পিগমেন্ট। আমি যে ফটোসিনথেসিস নিয়ে আমি যে আলোচনা করছি এই সবগুলো কিন্তু এক্ষেত্রে তোমাদের কভার হয়ে যাবে। ফটোকেমিক্যাল অ্যান্ড দ্য বায়োকেমিক্যাল প্রসেস অফ ফটোসিনথেসিস এবং সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ফসফোরাইলেশন, কেমিওসমোটিক হাইপোথেসিস, ফটো রেসপিরেশন, C3, C4 সাইকেল, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস। অর্থাৎ ক্লাস 11-এর যে বায়োলজিক্যাল সায়েন্সের যে সিলেবাস আছে ওয়েস্ট বেঙ্গলে, তো সেটা কিন্তু একদম এক্স্যাক্টলি এখান থেকে তুলে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো রেসপিরেশন ইন প্ল্যান্টস, এগুলো সব তোমাদের পড়া আছে। প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ এই অংশটা কিন্তু তোমাদেরকে এসএসসির সঙ্গে এক্সট্রা পড়তে হবে। এক্ষেত্রে সিড জার্মিনেশন আছে, ফেজেস অফ প্ল্যান্ট গ্রোথ মানে প্ল্যান্ট গ্রোথের যে ডিফারেন্ট ফেজ আছে আমি এগুলো সম্পর্কে আলোচনা করব। এবং প্ল্যান্ট গ্রোথ রেট এবং কন্ডিশনস ফর দ্য গ্রোথ মানে গ্রোথের যে কন্ডিশন। তারপরে দেখো ডিফারেন্সিয়েশন, ডিডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন, সিকুয়েন্স অফ ডেভেলপমেন্টাল প্রসেস ইন এ প্ল্যান্ট সেল। তো এই যে পোর্শন আছে, এইটুকু যে পোর্শন বললাম এটা কিন্তু এসএসসি সিলেবাসে নেই, এটা তোমাদের পড়তে হবে।
গ্রোথ রেগুলেটার্স, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড, এগুলো এসএসসি সিলেবাসে আছে, তোমাদের অলরেডি প্রিপারেশন হয়ে গেছে, কিন্তু এই অংশটা তোমাদের এক্সট্রা পড়তে হচ্ছে। তাহলে দুটো অংশ, এক নাম্বার হচ্ছে ফ্রগ এবং সেকেন্ড হচ্ছে এই প্ল্যান্ট গ্রোথের এই অংশটা। তারপরে দেখো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, মানে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে ওইক্ষেত্রে যেটুকু এক্সট্রা তোমাদেরকে পড়তে হচ্ছে একটু বলে দিই, সেটা হচ্ছে যে অ্যাশমা, এমফাইসেমা এবং অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার। অ্যাশমা, এমফাইসেমা এবং অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার, তো শুধুমাত্র যে হিউম্যান ফিজিওলজি যে পোর্শন আছে তার যে ডিসঅর্ডারগুলো আছে এগুলো কিন্তু এক্ষেত্রে এক্সট্রা তোমাদের পড়তে হবে। তারপরে দেখো বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, টোটাল অংশ তোমাদের পড়া আছে। আমি কিন্তু সিলেবাস অ্যানালাইসিস করেছি এবং করেই সেটা সেই কারণের জন্য এত দ্রুত তোমাদেরকে বলতে পারছি। তারপরে দেখো এক্সক্রেটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন, তো এক্ষেত্রে যে অংশগুলো তোমাদেরকে এক্সট্রা পড়তে হবে সেটা বলে দিই। এই যে ডিসঅর্ডার আছে মানে ইউরেমিয়া, রেনাল ফেলিওর, রেনাল ক্যালকিউলি, নেফ্রাইটিস, ডায়ালাইসিস অ্যান্ড আর্টিফিশিয়াল কিডনি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্টেশন, মানে এই পোর্শনটা তোমাদেরকে এক্সট্রা পড়তে হচ্ছে। সুতরাং হিউম্যান ফিজিওলজির যে সমস্ত ডিসঅর্ডারগুলো আছে তো সেগুলো কিন্তু এক্সট্রা পড়তে হচ্ছে। বাকি যে সিস্টেম আছে সব কিছু কিন্তু একই, মানে এসএসসি সিলেবাসেও আছে, সুতরাং সব কিছুই কিন্তু একই। লোকোমোশন অ্যান্ড দ্য মুভমেন্ট, তো লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট দেখো হ্যামিবয়েড, সিলিয়ারি, ফ্ল্যাজেলার অ্যান্ড দ্য মাস্কিউলার, তো এইটুকু পোর্শন তোমরা ক্লাস 11-এর যে কোনো বই থেকে পেয়ে যাবে। এবং যেটা এক্সট্রা যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে মাইস্থেমিয়া গ্রেভিস, টিটেনি, মাস্কিউলার ডিস্ট্রফি, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস অ্যান্ড গাউট, এই অংশটা এক্সট্রা পড়তে হচ্ছে। তারপরে যে অংশ আছে দেখো নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, সুতরাং এটাও কিন্তু একদম এসএসসি সিলেবাসের সঙ্গেই এটা একদম টোটালি মিল আছে। তারপরে দেখো কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, মানে ডিফারেন্ট টাইপের হরমোনস, তো এক্ষেত্রে এটাও কিন্তু এসএসসি সিলেবাসের সঙ্গে একদম মিল আছে। তারপরে দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এসএসসি সিলেবাসের সঙ্গে টোটালি কিন্তু মিল আছে। আছে তো হিউম্যান রিপ্রোডাকশন, তো সমস্ত অংশটাই কিন্তু এসএসসি সিলেবাসের সঙ্গে একদম টোটালি মিল আছে। হিউম্যান রিপ্রোডাকশন, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড এক্ষেত্রে ভ্যারিয়েশন আছে, মানে জেনেটিক্স আছে, এটাও এসএসসি সিলেবাসের সঙ্গে মিল আছে। এবং মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স মানে মলিকুলার বায়োলজি, এবং ইভলিউশন দেখো ইভলিউশনে যেটা তোমাদেরকে এক্সট্রা পড়তে হচ্ছে সেটা হচ্ছে হিউম্যান ইভলিউশন। ওকে, সো হিউম্যান ইভলিউশন যেটা আছে এই যে হিউম্যান ইভলিউশন, তো এটা তোমাদেরকে এক্সট্রা পড়তে হচ্ছে। হিউম্যান হেলথ অ্যান্ড ডিসঅর্ডার, এই অংশটা একটু ভালো করে দেখো, এই ক্ষেত্রে তোমাদের যেগুলো এক্সট্রা পড়তে হচ্ছে বলি সেটা হচ্ছে প্যাথোজেন্স এবং প্যারাসাইটস কজিং হিউম্যান ডিজিজ, এক্ষেত্রে ম্যালেরিয়া এসএসসি সিলেবাসে আছে, কিন্তু ডেঙ্গু, চিকুনগুনিয়া, তাহলে ডেঙ্গু পড়তে হচ্ছে, চিকুনগুনিয়া পড়তে হচ্ছে। ফাইলেরিয়াসিস তোমরা এসএসসি সিলেবাসে তোমরা পড়েছো, অ্যাসকারিয়াসিসও কিন্তু তোমরা পড়েছো, কিন্তু টাইফয়েড, নিউমোনিয়া, কমন কোল্ড, অ্যামিবায়াসিস এবং রিংওয়ার্ম, তো এগুলো কিন্তু তোমাদেরকে এক্সট্রা পড়ে নিতে হচ্ছে। অ্যান্ড দেয়ার কন্ট্রোল এবং বেসিক কনসেপ্ট অফ ইমিউনোলজি, ভ্যাকসিনস, ক্যান্সার, এগুলো তো তোমরা পড়েছো। আর লাস্ট যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স, ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউস। ওকে, তারপরে দেখো বায়োটেকনোলজি 9-10 লেভেলের সিলেবাসে নেই এসএসসির, কিন্তু 11-12 লেভেলের সিলেবাসে আছে, তাহলে এটাও কিন্তু তোমরা এক্সট্রা তোমাদেরকে পড়তে হচ্ছে। এবং বায়োটেকনোলজির যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি ইন হেলথ অ্যান্ড এগ্রিকালচার, এবং এক্ষেত্রে কিন্তু বিটি ক্রপ ভালো করে পড়তে হবে। এবং জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যেমন বিটি ক্রপ, হিউম্যান ইনসুলিন কীভাবে তৈরি হচ্ছে, জিন থেরাপি কি, মলিকুলার ডায়াগনোসিস, ট্রান্সজেনিক অ্যানিমালস এবং বায়োসেফটি ইস্যু, বায়োপাইরেসি অ্যান্ড দ্য বায়োপেটেন্ট, এই অংশগুলো কিন্তু এক্সট্রা পড়ে নিতে হচ্ছে। তাহলে বায়োটেকনোলজি পোর্শন আমি কোয়েশ্চেন্স অ্যানালাইসিস করছিলাম, বায়োটেকনোলজি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেওয়া হয়। তারপরে দেখো অর্গানিজমস অ্যান্ড পপুলেশন, তো পপুলেশন ইন্টারাকশান, তো এটা ইকোলজি পোর্শন আছে, একদম তোমরা সহজেই এগুলো কিন্তু তোমাদের অলরেডি পড়া আছে। তারপরে দেখো ইকোসিস্টেম আছে, সুতরাং ইকোসিস্টেম এসএসসি সিলেবাসে আছে। বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, তো বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশনের মধ্যে একটু পড়ার চেষ্টা করি। বায়োডাইভার্সিটির কনসেপ্ট আছে লেভেল অফ বায়োডাইভার্সিটি মানে আলফা, বিটা, গামা ডাইভার্সিটি, প্যাটার্নস বায়োডাইভার্সিটি প্যাটার্ন মানে গ্লোবাল প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটি। তার সঙ্গে সঙ্গে দেখো লস অফ বায়োডাইভার্সিটি, কীভাবে বায়োডাইভার্সিটির লস হচ্ছে, বায়োডাইভার্সিটি কনজারভেশন কী করে করা হয়, অর্থাৎ এক্সিটি ইনসিটি কনজারভেশন, এবং হটস্পট নির্ধারণের শর্ত, এন্ডেঞ্জার্ড অর্গানিজম এক্সটিংশন, রেড ডেটা বুক, স্যাক্রেড গ্রুপস, তো এইগুলো ভালো করে পড়বে। রেড ডেটা বুক কী, রেড ডেটা বুকে কোনগুলো এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে, স্যাক্রেড গ্রুপস কী, এবং বায়োস্ফিয়ার রিজার্ভ পড়তে হচ্ছে, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং রামসর সাইট। তাহলে আমরা যে সিলেবাস আমরা দেখলাম, তোমাদের অ্যাপারেন্টলি এরকম মনে হতে পারে যে এসএসসির জন্য তোমরা যারা প্রিপারেশান নিয়েছো, যেহেতু এসএসসি এক্সামিনেশান হচ্ছে না, তো তোমাদের মনে হতে পারে যে তোমাদের প্রিপারেশান বেকার হয়ে গেছে, মানে এই প্রিপারেশান আর লাইফে কোনো কাজে লাগবে না। কিন্তু তোমাদের সামনে কিন্তু একটা সুযোগ আছে। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে ইএমআরএসের যে টিচার যে রিক্রুট করা হয়, এক্ষেত্রে অনেকটাই কিন্তু এজের রিল্যাক্সেশন থাকে, অন্তত 40 ইয়ার্স পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু এই এক্সামিনেশানে বসতে পারবে। তাহলে যাদের এজ অনেক বেড়ে গেছে তারা কিন্তু অনেকটাই তারা কিন্তু সুবিধা পাবে।
তো আমি একটু সিলেবাস অ্যানালাইসিস করলাম এবং তোমরা এটুকু বসে ভাববে, সিলেবাসটা দেখে তোমরা ভাববে যে ম্যাক্সিমাম পোর্শন তোমাদের পড়া হয়ে গেছে, কেবলমাত্র কিছু কিছু অংশ 4 থেকে 5টা কেবলমাত্র টপিকস তোমাদেরকে পড়তে হবে। যেমন ফ্রগের যে টপিকস বললাম এটা তোমাদের পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে মোনেরার যে ক্লাসিফিকেশান আছে এটা তোমাদেরকে একটু এক্সট্রা পড়তে হবে, এবং হিউম্যান ফিজিওলজির যে ডিসঅর্ডারগুলো আছে এগুলো তোমাদেরকে একটু এক্সট্রা পড়ে নিতে হবে, এবং বায়োটেকনোলজি পোর্শন এক্সট্রা তোমাদেরকে পড়তে হবে। তোমরা অনেকেই হয়তো ক্লাস 12-এর স্টুডেন্টসদেরকে পড়াও, সুতরাং যে কোনো ক্লাস 12-এর বই থেকে এই টপিকসগুলো পেয়ে যাবে। তবে আমি তোমাদেরকে সাজেশানস দেবো, তোমরা প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি তোমরা কিনে নিতে পারো, সমস্ত টপিকস কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এই যে সিলেবাস আছে মোটামুটিভাবে 11-এর সিলেবাসের একটা কনস্ট্রাক্টেড ফর্ম আমরা বলতে পারি, এবং বায়োলজি এসএসসির যে সিলেবাস আছে সেটা কিন্তু হিউজ, কিন্তু ইএমআরএসের যে বায়োলজিক্যাল সায়েন্সের যে সিলেবাস আছে এটা কিন্তু অতটা হিউজ নয়। তোমরা দেখলে যে এনিম্যাল ক্লাসিফিকেশানে কিন্তু জাস্ট কেবলমাত্র নন কোঅর্ডিনেটের ক্ষেত্রে ফাইলাম পর্যন্ত পড়তে হচ্ছে, আর কোঅর্ডিনেটের ক্ষেত্রে ক্লাস পর্যন্ত পড়তে হচ্ছে, মানে ক্লাস 11-এর মতো। তো সেই কারণের জন্য প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি একটু কিনে নাও, সমস্ত টপিকসগুলো তোমরা পেয়ে যাবে। খুব ভালো বই, যে কোনো সিবিএসসি বোর্ডের অথবা যে কোনো সিবিএসসি বোর্ডের বই তোমরা ফলো করতে পারো, এবং তার সাথে সাথে নিটের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার ফলো করো। আমি সবসময় এটা বলি যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশনের জন্য আমাদের ইন্ডিয়াতে নিটের PYQ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে যে এসএলএসটি তোমাদের দেখবে যে সাঁতরা পাবলিকেশনের একটা MCQ এর একটা বই আছে, সুতরাং সেই MCQ এর বই তোমরা কিনে নিতে পারো, সেটা প্র্যাকটিস করতে পারো। এবং তো এই অংশগুলো মোটামুটিভাবে থিওরিগুলো তোমরা পড়ো, এবং তার সঙ্গে সঙ্গে নিটের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার ফলো করো, এবং সাঁতরা পাবলিকেশনের এসএলএসটির যে বই আছে সেই কোয়েশ্চেন্স পেপারগুলো ফলো করো, তাহলেই দেখবে যে এর সাবজেক্টের কিন্তু প্রিপারেশান হয়ে যাবে। যেটা তোমাদেরকে মেনলি করতে হবে, বাকি যে টপিকস যেগুলো আছে তো সেই টপিকসগুলো কিন্তু তোমাদেরকে একটু তৈরি হয়ে নিতে হবে, এবং প্রত্যেকটা টপিক্সের জন্য একটা করে খাতা করবে, এবং সেই খাতাতে যেটা পড়বে সেটা কিন্তু নিজের মতো করে নোটস তৈরি করে রাখবে। এবং মনে রাখবে এখন থেকে প্রিপারেশান নিতে হবে, কারণ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যদি নোটিফিকেশান হয় 7 থেকে 8 মাসের মধ্যে কিন্তু এর এক্সামিনেশান হয়ে যায়, এবং সেই কারণের জন্য এখন থেকে প্রিপারেশান নাও। সাবজেক্টের প্রিপারেশান তো তোমাদের অলরেডি হয়েই গেছে যেটা আমি বলছিলাম, কিন্তু মেন বাকি যে অংশগুলো আছে, বাকি যে টপিকসগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। জেনারেল নলেজ, তার সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশান, তার সঙ্গে সঙ্গে বাংলা, ইংরাজি, মানে হিন্দি এবং ইংলিশ, বেঙ্গলি নয়, হিন্দি এবং ইংলিশ ভালো করে পড়তে হবে। এবং এই প্রসঙ্গে তোমাদেরকে বলি, আমাদের কলকাতাতেও কিন্তু ইএমআরএসের সেন্টার হয়, ইএমআরএসের যখন এক্সামিনেশান হয় আমাদের কলকাতাতেও কিন্তু তার সেন্টার থাকে। তো আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি এই ভিডিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, এবং এরপরে আমি ইএমআরএসের বিভিন্ন বিষয়গুলো আলোচনা করব, যেমন ফটোসিনথেসিস যেমন আলোচনা করছি। তো এই ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে ইএমআরএসেরও তোমাদের প্রিপারেশান হয়ে যাবে। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।